ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। ফর্ম জমা দিতে জেলার রিটার্নিং কার্যালয়ে ভিড় করছেন আগ্রহী প্রার্থীরা। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে দক্ষিণের রুটে রাতে নৌযান চলাচল বন্ধ। গফাগাঁওয়ের রাতের আধারে উধাও প্রায় ২০ ফুট রেল লাইন। লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের ২টি বগি ৬ ঘন্টা ধরে বন্ধ। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশন জানিয়েছে বিকেল ৫টার মধ্যে প্রার্থী অথবা তার প্রস্তাবক বা সমর্থক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রোববার পর্যন্ত মোট ৩,১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন ১৬৬ জন। আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। ওই সময়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। কোনো আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করবেন। এ বিষয়ে আরো জানাতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন সহকর্মী তানজিম শাফিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাফিন, এখন পর্যন্ত কতটি মনোনয়ন ফর্ম ক্রয় বা বিতরণ হচ্ছে, বিস্তারিত জানাবেন? রবি, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৫টি আসন রয়েছে। ঢাকার মোট ২০টি আসনের ১৩টি আসন রয়েছে বিভাগীয় কমিশনের কার্যালয়ে, ২টি আসন নির্বাচন কমিশনের অধীনে এবং ৫টি আসন রয়েছে রিটার্নিং অফিসার কার্যালয় বা জেলা প্রশাসকের কার্যালয়। এখানে ঢাকা ১, ঢাকা ২, ঢাকা ৩ এবং ঢাকা ১৯ ও ঢাকা ২০ এই আসনগুলোর মনোনয়ন ফর্ম বিতরণ এবং দাখিলের জন্য বরাদ্দ রয়েছে। তো এখনো পর্যন্ত এখানে এই ৫টি আসনে ৬২টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে বা বিক্রি হয়েছে, তবে দাখিল বা জমা পড়েনি একটিও। আজকে মনোনয়ন দাখিলের শেষ দিনে আমরা দেখছি যে সকাল থেকে সকল ধরনের প্রস্তুতি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পন্ন রয়েছে। তবে এখনো পর্যন্ত এখানে কোনো প্রার্থী বা প্রার্থীর সমর্থকরা প্রার্থীর পক্ষ থেকে কোনো ধরনের মনোনয়ন ফর্ম দাখিল করেননি। ঢাকা ১ জানিয়ে রাখি যে দোহার নবাবগঞ্জ এলাকায় মোট ১১ জন প্রার্থী ১২টি মনোনয়ন সংগ্রহ করেছেন। ঢাকা ২ কেরানীগঞ্জ ও সাভারের আংশিক এলাকায় ৬টি মনোনয়ন এখনো পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। ঢাকা ৩-এ সর্বোচ্চ সংখ্যক এই ৫টি আসনের মধ্যে ২০টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে কেরানীগঞ্জ এলাকার জন্য। এছাড়া ঢাকা ১৯-এ সাভার এলাকায় ১৩টি এবং ঢাকা ২০-এ ধামরাই এলাকায় ১১টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। যেটি পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় একমাত্র জায়গা নয়, এছাড়া যে সকল নিজ নিজ এলাকার ইউএনও অফিসগুলো রয়েছে, অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। তো সেক্ষেত্রে প্রার্থীরা নিজ এলাকাকে প্রাধান্য দিয়ে নিজ নিজ এলাকায় মনোনয়ন ফর্ম দাখিল করতে পারেন। আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তারা যেটি জানাচ্ছিলেন যে তারা মনোনয়ন ফর্ম জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিলেও সশরীরে প্রার্থীরা উপস্থিত হয়ে নিজ নিজ উপজেলা নির্বাহী কার্যালয়ে আসলে জমা দেওয়ার সম্ভাবনা বেশি। তবে সেইটিরও হালনাগাদ তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে। রাব্বি। শাফিন, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী সুমাইয়া ঐশী। সরাসরি তার কাছ থেকে আপডেট জেনে নেব। ঐশী, কেউ কি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন? আগের ঘন্টায় আপনি আপডেট জানাচ্ছিলেন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রাব্বি, আগের ঘন্টায় আমি জানাচ্ছিলাম যে জামাতের পক্ষ থেকে ঢাকা ১৪ আসন থেকে ব্যারিস্টার আরমান এসেছিলেন সকালবেলা। তিনি মনোনয়ন ফর্ম জমা দেবেন আজকে। এখনো পর্যন্ত তিনি প্রক্রিয়া শেষ করে
নামেননি নিচে, আমরা নিচে অপেক্ষা করছি তার জন্য। তিনি নেমে হয়তো তার বক্তব্য দেবেন। এখন পর্যন্ত তিনি প্রক্রিয়া শেষ করেনি, জমাদানের যে প্রক্রিয়া। আজকে বেশ অনেক ভিড়, আসলে প্রার্থীদের অনেক ভিড় আমরা প্রত্যাশা করছি, কারণ গতকাল পর্যন্ত 250 জন শুধুমাত্র এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যে 13টি আসন রয়েছে, সেই 13টি আসনের বিপরীতে গতকাল বিকেল 5টা পর্যন্ত 250 জন মনোনয়ন ফরম তুলেছেন এবং জমা দিয়েছেন মাত্র 11 জন। ফলে আজকে প্রচুর সংখ্যক প্রার্থী এখানে জমা দেবেন মনোনয়ন ফর্ম, তেমনটি আসলে কথা। এখনো পর্যন্ত অবশ্য সেভাবে আমরা দেখিনি প্রচুর মানুষের ভিড়। তবে কিছুক্ষণ আগে আমি যেটি বললাম, ব্যারিস্টার আরমান এসেছিলেন, মাত্র বিএনপির আরও একজন প্রার্থী এসে পৌঁছেছেন, তিনি হয়তো জমা দেবেন। এভাবে আসলে যত বেলা বাড়বে তত আসলে প্রার্থীদের আনাগোনা, প্রার্থীদের সংখ্যা বাড়বে। উল্লেখযোগ্য হচ্ছে গতকাল কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। তিনি কিন্তু আজকে কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে সে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা। জমা দিতে আসলে আব্দুস সাত্তারই আসবেন নাকি অন্য কেউ আসবেন সেই বিষয়ে আসলে শতভাগ এখন আমরা নিশ্চিত নই। এবং আজকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু শেষ সময়, ফলে একদম শেষ মুহূর্তেও অনেকেই আসতে পারেন, সেজন্য আসলে আমরা অপেক্ষা করছি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে। ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর খবরাখবর জানছিলাম, এবার একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাই। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আজ কি কেউ মনোনয়ন দাখিল করেছে? বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সেই খবরাখবর আপনি আগের ঘন্টায় জানাচ্ছিলেন। তারা কখন মনোনয়ন ফর্ম জমা দিবেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন। রাবি, একেবারে কর্মী সমর্থকদের ভিড়ে লোকারণ্য বলা চলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমি আছি। এখন পর্যন্ত আমরা 2 জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখেছি। ভিড় বাড়ছে আস্তে আস্তে, প্রার্থীরাও আসছেন, কর্মী সমর্থক তারাও আসছেন। যদিও বা 6 জনের বেশি জেলা প্রশাসকের বা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেখানে প্রবেশের নিষেধাজ্ঞা আছে, তাই যারা আছেন বাকিরা তারা 6 জন নিয়েই আছেন এবং 6 জন নিয়ে প্রবেশ করে তারা মনোনয়নপত্র দাখিল করছেন। এবং এই যে প্রার্থীদের পাশাপাশি নেতাকর্মীদের আনাগোনা, সেটা বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়ছে। বিএনপি, জামাত সহ যে সকল রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা আছেন তারা সকলেই আসতে শুরু করেছেন, নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা বেশ পরিবেশ নিয়ে বা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা নিয়ে বেশ সন্তুষ্ট। তারা প্রত্যেকেই বলছেন যে এইভাবেই যদি নির্বাচন পর্যন্ত সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়, মানুষের যে অধিকার আদায়, তাদের যে ভয়েস, সেটা তারা আরো সহজে রেজ করতে পারবেন এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা বারবার বলছেন। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেটা এখন যেভাবে আছে তার চেয়ে নির্বাচনের সময় সংঘাত সহিংসতা বাড়ে, সেই সময়টাতে যাতে বাড়ানো হয়। জেলা প্রশাসন কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় কমিশন কার্যালয়, চট্টগ্রাম মহানগর যে আসনগুলো আছে সেগুলো মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলছে এবং চট্টগ্রাম 11 আসন, যেটি বন্দর পতেঙ্গা আসন, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি আসন, সেটি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে। সবকিছু মিলে 3টি যে রিটার্নিং কার্যালয় আছে, মানে 3টি রিটার্নিং অফিসারের কার্যালয়, সেগুলোতে এখন নেতাকর্মী, প্রার্থী এবং তাদের সমর্থকদের উপচে পড়া ভিড়, সবাই আসছেন এবং এই ভিড়টা আরো বাড়তে থাকবে এবং আজকের মধ্যেই সবাই মনোনয়নপত্র জমা দেবেন। সেই জন্য সবার মধ্যেই এক প্রকার উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। রাব্বি। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AJM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই, তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান।
দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন আজ। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী লাভলি বিথি, তার কাছ থেকে সবশেষ তথ্য জেনে নেব। বিথি, এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন? আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অফিস অর্থাৎ এই আসনে ঢাকা 13 এবং 15 আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন। মাত্র একজন অর্থাৎ ববি হাজ্জাজ, যিনি এনডিএমের চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে ধানের শেষে যোগ দিয়েছেন, বিএনপিতে যোগ দিয়েছেন, তিনি এসেছেন এবং তিনি রিটার্নিং কর্মকর্তার রুমে আছেন, মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর বাইরে 12:30টার দিকে ঢাকা 15 আসনে বিএনপির যে প্রার্থী মিটন, তিনি আসবেন। 1:30টার দিকে জামায়াত আমির শফিকুর রহমানের পক্ষে একজন প্রতিনিধি আসবেন তার জমা দিতে। এছাড়া এই আসনে 13 আসনের এনসিপির পক্ষ থেকে আকরাম হোসেন এবং জামাত ইসলাম মোবারক, তারাও আসবেন ক্রমান্বয়ে, এবং আরও অনেকেই আছেন। অর্থাৎ এই 2 আসন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রায় 31 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র দাখিল করেছে এখন পর্যন্ত 4 জন। আজকে দাখিল করেছেন ববি হাজ্জাজ, গতকালকে ইসলামী খেলাফতে মজলিসের মামুনুল হক সহ স্বতন্ত্র 2 জন জমা দিয়েছেন, মনোনয়নপত্র দাখিল করেছেন। মূলত আর অনেকেই আছেন যারা আজকে মনোনয়নপত্র নিচ্ছেনও, কাগজপত্র এখানে এসেই গোছাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে রিটার্নিং কর্মকর্তা এই কার্যালয়ের রিটার্ন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছিল, বলছিলেন যে এবারের মনোনয়নপত্র দাখিল গত অন্যান্য বারের তুলনায় একটু বেশ কঠোর রাখা হয়েছে। গতকালকে পর্যন্ত যেখানে আয়করের হিসাব, সন্তানের ভরণ পোষণ সহ যারা পশু আছে তাদের আয়করের হিসাবের বিধান রাখা হয়েছিল, যেটি গতকালকে সংশোধন করে সেটিকে উচ্ছেদ করা হয়েছে। তো এখন পর্যন্ত যারা মনোনয়নপত্র নিয়েছেন এবং দাখিল করছেন তারা প্রত্যাশা যে রাষ্ট্রের কথা তারা বলছেন, কল্যাণ রাষ্ট্রের কথা, রাষ্ট্রের সংস্কারের কথা, সেই দিকটি তারা গুরুত্ব দিচ্ছেন এবং জনগণ তাদেরকে দেশের স্বার্থে তাদেরকে ভোট দিবে এবং জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করবে। রাব্বি বিথি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পার হতে না পারে, সেদিকে বিজিবিকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি সদর দফতরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। এ সময় সীমান্তে আরও কঠোর নজরদারির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, যে বা যারা সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সীমান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে আরও কৌশলী ও যোগ্যতার পরিচয় দেওয়ার কথা বলেন তিনি। নির্বাচন উৎসবমুখর করতে বিজিবিকে কঠোর দায়িত্ব পালন করতে হবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলেও প্রত্যাশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অতীতের সকল সময়ের চেয়ে বর্তমানে বিজিবি অত্যন্ত সুসজ্জিত বলে মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। শীতের দাপট বেড়েছে সারা দেশে, বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। গতকাল ঢাকায় সারাদিনে সূর্যের দেখা মেলেনি। সূর্যের উত্তাপ না মেলায় জুবুথুবু প্রকৃতি। রাত এবং ভোরে কুয়াশায় ভিজে যাচ্ছে পথঘাট। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আশপাশের জেলার শীতের খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রহমান সাকিব। আরাফাত, সূর্যের দেখা কি মিলেছে? শীতের প্রভাব জনজীবনে কেমন দেখছেন সে বিষয়েও জানাবেন। রাব্বি, 11টারও কিন্তু বেশি সময় বাজে, তবে এখনো আসলে সূর্যের দেখা নেই আকাশে। সেই সাথে আসলে শীতের প্রকোপ কিন্তু বাড়ছে। মুন্সিগঞ্জ নদী বেষ্টিত জেলা এবং মুন্সিগঞ্জের পথে প্রান্তরে কিন্তু এই মুহূর্তে
মুহূর্তে আসলে হিমেল হাওয়া বইছে, কারণ এই জেলাটি আসলে নদীবেষ্টিত জেলা এবং পদ্মা, মেঘনা, ইছামতি, ধলেশ্বরী, বিধৌত এই জেলায় কিন্তু শীতের বেশ দাপট রয়েছে এবং গত কয়েকদিনের মধ্যে আজকে কিন্তু শীতের প্রকোপটা অনেকটাই বেড়েছে বলে আমরা পথে প্রান্তরে মানুষের কাছে আসলে জানতে পেরেছি। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যে মানুষরা রয়েছে, বেদে পল্লী সহ নদীর তীরবর্তী যে মানুষরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু আসলে এই শীতের প্রভাবে কিন্তু বেশ একটি আসলে ভোগান্তিতে পড়েছে এবং জেলার যে খেটে খাওয়া মানুষরা রয়েছে তাদের কিন্তু আসলে জীবিকা নির্বাহ করার জন্য আসলে ঘর থেকে বের হতে হচ্ছে, তাদেরও কিন্তু আসলে একটি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং যেহেতু আসলে আজকে দেখা যাচ্ছে যে সপ্তাহের মধ্যভাগে এসে আসলে অনেকে আসলে পথে ঘাটে আসলে বের হচ্ছে, তবে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কিছুটা আসলে মানুষের উপস্থিতি এই মুহূর্তে বেশি দেখছি এবং এই মুহূর্তে আসলে মুন্সিগঞ্জে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং শীতের এই প্রভাবের ক্ষেত্রে আসলে জনজীবনে নেমে আসা দুর্ভোগ লাঘবে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং সদর উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন আসলে জেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে কিন্তু শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হচ্ছে, তবে সেটিও অপ্রতুল বলে আমাদেরকে প্রান্তিক পর্যায়ের মানুষরা জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে মুন্সিগঞ্জে কিন্তু আলুর বেশ চাষাবাদ হয়। এবছর 34,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা রয়েছিল, যার মধ্যে 32,000 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই আসলে আবহাওয়াটা জনজীবনের জন্য বৈরী হলেও আলু আবাদের জন্য কিছুটা উপকারী, কারণ এই আবহাওয়া কিছুদিন বিরাজ করলে আলুর উৎপাদন অনেকটা ভালো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের শীতের প্রকোপের সর্বশেষ তথ্য। রাব্বি। আরাফাত, আপনাকে ধন্যবাদ। ঘন কুয়াশার কারণে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কুয়াশার কারণে চাঁদপুর লঞ্চঘাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রাতে চাঁদপুর থেকে চলাচল বন্ধ ঘোষণা করা লঞ্চগুলো সকাল 7টার পর থেকে চলাচল শুরু হয়েছে, তবে বরিশাল রুটে রাতের লঞ্চগুলো চলাচল শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে শিডিউল অনুযায়ী লঞ্চ চলবে। রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনো ধরতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন পরিচয় গোপন করে সম্বন্ধীর নামে 3 বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। মাদ্রাসার আড়ালে স্ত্রীকে সাথে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে আলামিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতারও হয়েছিলেন তিনি। রয়েছে 7টি মামলাও। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তেই উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে 30 থেকে 40 মিটার দূরেও। ধ্বংসস্তূপের এই অবস্থা দেখে আঁচ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না। হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আলামিন। সামনের 2 রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম। বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালও। ওখান তো হুইল পাউডারটা নিয়ে এই ঘুরে খাবে বটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটবো, আর এমন টাইমে যে হুইলটা পইরা গেলাম এই পর্যন্তই জানি, আর কিছুই জানি না। আমি শোয়াছিলাম কম্বল কথা উঠে আমার প্রথমে একটা পর্দাটা খুলে পড়ছে, পরে এই যে গ্লাস ভাঙ্গা কেড়ে বৃষ্টির মতন আয়া পড়া শুরু করছে আর গন্ধ। হঠাৎ করে বিকট আওয়াজ, মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম, ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফেলাইলো। বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে 400 লিটার রাসায়নিক দ্রব্য, 4টি ককটেল সদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর জব্দ করে। আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইড লেবেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি, তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি। তো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট, যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট, আমাদের স্পেশালাইজড ইউনিট,
অ্যান্টি টেররিজম ইউনিট, তারা এক্সপার্ট, তারা এগুলো নিয়ে কাজ করছে। স্থানীয়রা জানান 20 থেকে 25 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায়। বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো। এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আলামিন আর তার স্ত্রী আসিয়া। ছোট ছোট পোলাপান ওই জামাই বউ দুইজনই পড়াইতে, ভিতরে আর কোনো লোকজন আসে, হ্যাঁ আত্মীয় স্বজন আসতো, কিন্তু জামাই বউ থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে, জামাই বউ থাকতো শো। এটা নাকি মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয়, এটা তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হইতেছে। আসলে কিন্তু তা না, এটা একটা বাটপার। এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যেন করে। মাদ্রাসাটার নামে চলে তো সাইনবোর্ড আছে মাদ্রাসা, এলাকা কেউই কইতে পারবো না যারা এই কাম করছে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো। খুব খারাপ লোক এরা, মানে এরা উপর দা পর্দাশীল, তল দা মনে যে ড্যারিং কাম করতো। বিস্ফোরণের ফলে তাদের 3 সন্তানও আহত হয়। ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আলামিন। মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আলামিনকে শনাক্ত করেন তারা। এই যে এইটাই তো নাকি? হ্যাঁ, ও থাকছে এই বাসায়, ও আর ওর স্ত্রী থাকছে। এটা হচ্ছে হারুনের বোনের জামাই। ওর নামটা কি? ওর নাম হচ্ছে আলামিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত 7টি। 2017 সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব। সাথে পাওয়া যায় অস্ত্রসহ উগ্রবাদী বই। জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য। মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। আলামিনের স্ত্রীসহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 6 জনকে। আলামিনকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক। তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত 6 জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি। হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় 20 ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা। এতে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি। প্রায় 6 ঘন্টা ধরে বন্ধ ঢাকা ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা রুটের ট্রেন চলাচল। রেলওয়ে পুলিশ জানায় ভোর 5:15টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের 2 কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় 20 ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনে 2টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে। মেক্সিকোতে 250 যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ট্রেনটির শতাধিক যাত্রী। রোববার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় একটি শহরের কাছে হয় এই দুর্ঘটনা। প্রকাশিত একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় লাইনচ্যুতির পর ট্রেনটির বেশ কয়েকটি বগি কাত হয়ে উল্টে পড়েছে। এ সময় বেশ কয়েকজন আরোহীকে ভেতরে আটকে পড়া অবস্থাতেও দেখা যায়। পরে উদ্ধারকর্মীদের সহায়তায় তাদের বের করে আনা হয়। মেক্সিকোর উপসাগরীয় বন্দর নগরীতে যাওয়ার কথা ছিল যাত্রীবাহী ট্রেনটির। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে কমপক্ষে 16 জনের প্রাণ গেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা তা জানিয়েছে এ তথ্য। রোববার মানাদো শহরের ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। ভবনটিতে অনেক বয়স্ক ব্যক্তিরা আটকা পড়েন। স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। রাতভর প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। দগ্ধ বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।